30,000 টাকার নিচে 8 Gen 2 দেওয়া 2025 সালে একটি মোবাইলের কথা চিন্তা করা পাগলামি। 8 Gen 2 দেওয়া একটা মোবাইল আমার কাছে আছে, সেটার প্রাইসও 30,000 টাকার নিচে। সেটা হচ্ছে শার্প অ্যাকুয়াস R8, এই হচ্ছে ফোনটা। তো শার্প অ্যাকুয়াস R6 R7 এর ভিডিও চ্যানেলে আছে, আপনারা দেখছেন অনেকেই। তো অনেকেই ভিডিওটা পছন্দ করছেন, অনেকের রিকোয়েস্ট ছিল শার্প R8 নিয়ে ভিডিও করার। তো R8 নিয়ে ভিডিও করতে গিয়ে যেটা দেখলাম, R8 এর প্রাইস অনেক বেশি ছিল। R8 Pro আসছে, সেটার প্রাইস এখন অনেক বেশি। তো সেজন্য ভিডিওটা আমি করি নাই, কারণ প্রাইসটা ম্যাটার করে এইসব ব্যাপারে। তো ফাইনালি R8 টার প্রাইস কমছে, প্রায় 30 এর নিচে চলে আসছে, প্রায় 28-27 এর মধ্যে আপনারা মার্কেটে পেয়ে যাবেন। তো এখন এটা আমার কাছে একটা ভ্যালু ফর মানি ডিল মনে হয়েছে, সেজন্য ভিডিওটা নিয়ে আসা। তো শার্প অ্যাকুয়াস R8 এই সেটটা বরাবরের মতোই AS গ্যাজেট ভ্যালি প্রোভাইড করছে। তাদের কাছে এই সেটটা এই মুহূর্তে পেয়ে যাবেন, যদিও তাদের স্টক এই মুহূর্তে একটু কম, তবে রিসেন্টলি তাদের কাছে এটা বেশ অ্যাভেলেবল হয়ে যাবে এবং অন্যান্য সেটও তাদের কাছে দেখতে পারেন। তারা ভালো একটা সার্ভিস দিয়ে থাকে এবং প্রাইসটাও তাদের অনেক কম থাকে মার্কেটের থেকে। তো শার্প অ্যাকুয়াস সিরিজের সবচেয়ে প্রায়োরিটি হচ্ছে পারফরমেন্স, এবং আপনারা শার্প R6 R7 এগুলো দেখছেন এগুলা। তো R8এও সেই জিনিসটা ঠিক আছে, কিন্তু ক্যামেরায় একটু ইমপ্রুভ হয়েছে। জানেন এই সিরিজে ক্যামেরাটা একটু দুর্বল হয়, আর এখানে কিছু তারা কস্ট কাটিং করছে R8-এ, এর জন্য দামটা হয়তো কম রাখতে পারছে। কারণ এর যে বডিটা, এটা অ্যালুমিনিয়ামের বডি হলো, ব্যাকটা কিন্তু প্লাস্টিক দিছে এবং সামনে তারা প্রোটেকশন হিসেবে গরিলা গ্লাস 3 দিছে। আর এখানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনারা পাইতেছেন না, এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট তারা দিছে, যেটা অ্যাকুরেট ছিল, ফাস্ট ছিল, মোটামুটি ভালোই আনলক করতে পারে তাড়াতাড়ি। এর ওয়েটটা হচ্ছে 178 গ্রামের মতো এবং এর থিকনেসও কিন্তু বেশ কম, 8.7 mm। এবং এখানে যারা ব্যাটারি দিচ্ছে 4570 mAh, যেটা অনেকের কাছে কম মনে হতে পারে, তবে আমার কাছে টেস্টিং এ সেটা মনে হয় নাই। এটার ব্যাকআপ SOD মোটামুটি 5 ঘন্টার উপরে ছিল, একদিন মোটামুটি ইজিলি দিয়ে দেয়। অন্যান্য যে সেটগুলো আছে অ্যাকুয়াসের, সেখানে দেখবেন হিটিং প্রচুর হয়, এটার মধ্যে হিটিং খুবই কম পাইছি, 36-37 হাইস্ট কেসে। আর শার্প অ্যাকুয়াস R8 এর ইন ডিটেল রিভিউটা আমি স্পেসিফিকেশন খুব একটা বলবো না, যা যা জরুরি জিনিস পাইছি চেক করতে গিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। চলুন শুরু করি। এখানে পোর্টস এন্ড বাটন সব ঠিক জায়গায় আছে। রাইট সাইডে পাওয়ার বাটন পাবেন, যেটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইনবিল্ট করা আছে এবং উপরে ভলিউম রকার দেওয়া আছে। লেফট সাইডটা একদম প্লেন ছিল, নিচের দিকে মেন স্পিকার, টাইপ সি পোর্ট, মেন মাইক, আর উপরের দিকে পাচ্ছেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, 3.5 mm হেডফোন জ্যাক এবং সিম কার্ড ট্রে। সিম কার্ড ট্রের মধ্যে একটা ফিজিক্যাল সিম এবং একটি ই সিম ইনস্টল করতে পারবেন। এখানে আপনারা ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট পাবেন। একটা কথা বলে দেই, মেমোরি কার্ড স্লট যদি আপনি ইউজ করতে চান, সেই ক্ষেত্রে একটু ভালো টাইপের মেমোরি কার্ড ইউজ করেন, কারণ এখানে UFS 4.0 স্টোরেজ দিছে। যদি আপনারা স্লো মেমোরি কার্ড ইউজ করেন, সস্তা মেমোরি কার্ড ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা বটলনেকের কারণ হতে পারে, কারণ এটা পারফরমেন্স সেভাবে দিতে পারবে না তখন। তো এটা আগেই আপনাদের ক্লিয়ার করে দিলাম। এখানে IP রেটিং IP68 দেওয়া আছে, যেটা পানিতে আপনারা চুবাইলে কোনো সমস্যা নেই। আমি চেক করছি, ঠিক আছে সবকিছুই। আর বিল কোয়ালিটি সলিড মনে হয়েছে, মিলিটারি গ্রেড অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে, তো কোনো রকম ইস্যু মনে নেই বিল কোয়ালিটি নিয়ে, এবং শক্তভক্তি লাগছে আমার ইউজ করতে গিয়ে। আপনাদের অনেকেরই কমপ্লেন ছিল শার্প সিরিজে, মানে শার্প অ্যাকুয়াস সিরিজে R6 এবং R7 যেটা হয়েছে, ডিসপ্লেটা খুব একটা ভালো না, কালার কোয়ালিটি একটু মানে কালো কালো লাগে সবকিছু। তো এই জিনিসটা এই জায়গায় সলভ করছে। এখানে তারা 6.4 ইঞ্চের ডিসপ্লে দিছে, যেটা LTPO AMOLED 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, যেটার মধ্যে ডলবি ভিশনের সাপোর্ট আছে। একটা ডিসপ্লেতে যা যা দেওয়া সম্ভব সবই দিছে এটার মধ্যে। এটা রিফ্রেশ রেট কোনো কোনো সময় 240 হার্টজে চলে যায়, যেটা গেমিং এর সময় আপনার গেমিং এ হেল্প করে। এখানে যে ডিসপ্লে প্রযুক্তিটা ইউজ করছে, সেটা হচ্ছে Pro IGZO AMOLED ডিসপ্লে। তো এইটা একটু অন্য টাইপের ডিসপ্লে, ওই R6 R7 এর মতোই কিছুটা। তো কালার কোয়ালিটি এবার ভালো করছে, কালার বেশ ভালো লাগছে দেখে, এবং ডিসপ্লেতে ওয়াইড ব্যান্ড এলন আছে, আমি চেক করছি। এবং ইউটিউবে এটা 4K 60 FPS এর যে HDR ভিডিওগুলো, সেগুলো মানে ভালোভাবে প্লেব্যাক করতে পারে। আর অডিওর ক্ষেত্রে একটু বলে রাখি, এখানে কোয়ালকম অডিওর সাপোর্ট দিছে, এখানে 3.5 mm জ্যাক আছে, সেটার মাধ্যমে আপনারা এটা এক্সপিরিয়েন্স করতে পারবেন, গেমিং এটা হেল্প করে। আরেকটা জিনিস ক্লিয়ার করে, এখানে স্টুডিও স্পিকার ইউজ করা হয়েছে, যেটা ডলবি অ্যাটমসের সাপোর্ট দেওয়া, এবং এখানে আমি দেখলাম উপরের দিকে 40 এবং নিচের দিকে 60 এই রেশিওতে সাউন্ড প্রোভাইড করে থাকে, এবং সাউন্ড কোয়ালিটি কিছুটা এরকম পাবেন। এটা পিক ব্রাইটনেস হচ্ছে 1300 নিটস এর মতো, আউটডোর ভিজিবিলিটি ভালো, এবং আমি মিটার দিয়ে চেক করে দেখলাম 630 এর আশেপাশে পাইছি। ডিসপ্লেটা বেশ স্মুথ ছিল এবং আউটডোর ভিজিবিলিটিও ভালো। আমি অনেকভাবেই চেক করছি, কোনো রকম আমার ইস্যু মনে নেই আউটডোর ইউজ করতে গিয়ে, এবং স্মুথনেসও কোনো এরকম ইস্যু মনে নেই। খুব ফ্লুয়েন্টলি ডিসপ্লেটা অপারেট করতে পারছিলাম। ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন নাই। এখানে অলওয়েজ অন ডিসপ্লে অপশন আছে, যেটা চার্জিং এর সময় অথবা আপনারা অল টাইম অন করে রাখতে পারেন, সেক্ষেত্রে ব্যাটারিটা কিন্তু বেশি ড্রেন করে। এখানে ডিসপ্লে গ্রিন লাইনে কোনো ইস্যু নাই, তবে ডিসপ্লে বার্নের কিছু ইস্যু আছে। আগের সেটগুলোর মতো যেমন আপনার রাউন্ডে আপনার বার্ন থাকে, কিছু পিক্সেল বার্ন, সেগুলো এটার মধ্যেও আছে হালকা পরিমাণে। আর যতটুকু শুনলাম, এটা নিয়ে কিন্তু গ্রিন লাইন পড়ে নাই খুব একটা, তো এটাও মাথায় রেখেন। তো এটা প্লাস পয়েন্টের দিকে ধরলাম। তো এটার হাইলাইটেড যে পয়েন্ট, এটা হচ্ছে পারফরমেন্স। তো 8 Gen 2 কিন্তু ভালো একটা প্রসেসর, এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ এটা এখন দেখলাম 29 নাম্বার থেকে 28 নাম্বারের মধ্যে আছে। আমি ঠিক এক্সাক্ট নাম্বারটা দিয়ে দেবো। তো এটার আন্তর্জাতিক স্কোর প্রায় 14 লাখের উপরে আসছে, মানে 15 লাখের কাছাকাছি আসছে, এবং LPDDR5X এর র্যাম ইউজ করা হয়েছে, UFS 4.0 স্টোরেজ দিচ্ছে। তো স্টোরেজ স্পিড আমি যা দেখলাম, মানে ব্লেজিং ফাস্ট, রিড রাইট স্পিড প্রায় সিমিলার টাইপের ছিল, প্রায় 1000 এর উপরে ছিল প্রত্যেকটা।
ডাটা। তো রিড রাইট স্পিড কোনো ইস্যু দেখি নাই। আর এখানে ইউএসবি যে পোর্টটা দিছে এটা কিন্তু 3 USB দিছে, তো সেখানেও মানে ডাটা ট্রান্সফারে বেশ ফাস্ট ছিল। এখানে সিপিইউ থ্রটল টেস্ট করলাম, থ্রটলিং ভালো ছিল। প্রথম দিকে গ্রাফ উপর নিচে হইলো, পরের দিকে স্টেবল ছিল। এখানে ম্যাক্সিমাম থ্রটল স্কোর আসছে 76% এবং এভারেজ থ্রটলিং স্কোর যেটা দেখলাম জিপসি স্কোর সেটা প্রায় 3 লাখের উপরে ছিল। গিগবেঞ্চ 6 এর স্কোর সিঙ্গেল করে 2000 উপরে ছিল এবং মাল্টি করে 5000 উপরে ছিল। তো এটা ভালো পাওয়ারফুল একটা প্রসেসর। এখানে আমি কয়েকটা গেমিং টেস্ট করছি, সেখানে যেটা দেখতে পারলাম গেমিং বেশ স্মুথ ছিল। তবে একটা ব্যাপার হচ্ছে পাবজির যে আউটপুটটা সেটা আমি দেখলাম 90 FPS হাইট দিছে। তবে এখানে একটা ব্যাপার আছে, এখানে স্মুথ মানে ডিসপ্লে স্মুথের একটা অপশন আছে, সেটা যদি আপনি অন করে নেন সেক্ষেত্রে ব্লেজিং একটা স্মুথনেস পাবেন। অনেক সময় এটা মিসটাচ হইতাছে, সেই ক্ষেত্রে এই জিনিসটা আপনারা অন করে খেলতে পারেন যদি অভ্যস্ত হয়ে থাকেন। আর যদি অভ্যস্ত না হয়ে থাকেন সেক্ষেত্রে অফ করে খেলবেন, তাহলে একটা ভালো আউটপুট পাবেন। তো পাবজিতে এটার স্কোর বেশ ভালো ছিল, আমি 90 FPS ট্রাই করে দেখছি, বেশ ভালোভাবে প্লে করা যাচ্ছিল, কোন রকম ইস্যু হ্যাং ল্যাগ দেখি নাই। এবং পাবজির মানে লং রানেও এটা হিট হচ্ছিল না, টেম্পারেচার সর্বোচ্চ 37 ডিগ্রি পর্যন্ত গেছে। আমি টানা 2-3টা ম্যাচ খেলছি, তো এরকম আউটপুট দিচ্ছিল। এবং এটার যে ব্যাটারি ড্রেন সেটাও কিন্তু খুবই কম। তো দেখলাম আধা ঘন্টা একটা ম্যাচ খেলার পরে ব্যাটারি পার্সেন্টেজ কমছে 15% মতো, যেটা আর কি HDR সেটিং এ খেলা হয়েছিল আর কি। তো সেই ক্ষেত্রে এটার ব্যাটারি ব্যাকআপ ভালো পাইছি এখান থেকে। আর পাবজিতে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এখানে 3.5mm জ্যাক ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে আপনারা এনিমি ফুটস্টেপ ভালোভাবে শুনতে পারবেন এবং বেশ এনজয় করবেন জিনিসটা। অ্যাসফাল্ট 9 ট্রাই করছি, স্মুথনেস দেখে পাগল হয়ে গেছি। তো গেম প্লে খুবই ভালো ছিল। গেনশিন ইম্প্যাক্ট হাইট সেটিং খেলা হয়েছে, কোন রকম সমস্যা দেখিনি। লাস্টে ট্রাই করছি সিওডি ব্যালেন্স গেম, সিওডি মনে ট্রাই করছি, কোনো রকম হিটিং দেখি নাই। তো সর্বোচ্চ হিটিং যেটা হয়েছে সেটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, সেটা জেনশিন ইম্প্যাক্টের ক্ষেত্রে আমি দেখছি। তো আর কোনো ইস্যু দেখি না এই ক্ষেত্রে। আর হিটিং এটা কম হওয়ার কিছু কারণ আছে, ব্যাকটা প্লাস্টিকের হাতে হিটিংটা খুব একটা হাতে মানে ফিল হয় না, সাইডটা অ্যালুমিনিয়াম হাতে সেইখানে ফিল হয়। আর থার্মাল মোটামুটি ঠিকই আছে, আমার কাছে খুব একটা ইস্যু মনে হয়। এখন ক্যামেরা সেকশনে এই সেটটার উইক পয়েন্ট সবসময় আমরা বলছি যে R6 R7 এগুলা ক্যামেরার দিক যত স্ট্রং হয় না, এটার ক্ষেত্রে তাই 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর ইউজ করছে, যেটা মানে আগের যে জেনারেশন R7 সেখানে যে সেন্সর টেস্ট গুলো সেম সেন্সর। আর 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর ইউজ করা হয়েছে, যেটার আউটপুট মোটামুটি ছিল। এবং সামনে সেলফি হিসাবে তারা 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার দিয়েছে। এখন ম্যাটারটা হয়েছে এখানে ফার্স্ট টাইম তারা 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর ইউজ করছে ব্যাকে, সেটার আউটপুট আমার কাছে ভালোই লাগছে। খুব একটা মানে হামারি কিছু না, আবার খুব একটা মানে ডাউনগ্রেড বলবো না। ক্যামেরা মোটামুটি ছিল, মেইন ক্যামেরা দিয়ে আপনারা ভালো ভালো পিকচার তুলতে পারবেন। এখানে ডেডিকেটেড 50 মেগাপিক্সেল মোড আছে, তবে পার্থক্য হচ্ছে এখানে আমরা যে নর্মালি সেটগুলো ইউজ করি সেগুলোতে 50 মেগাপিক্সেলের যে আউটপুটটা আসে সেটা কিন্তু হিউজ একটা আউটপুট আসে। তবে এখানে দেখলাম আউটপুটটা ছোট, মানে ফাইল সাইজ ছোট হয় কিন্তু ডিটেলস প্রচুর থাকে, আপনারা ভালোভাবে এটাকে জুম করে ইউজ করতে পারবেন যেভাবে চান। আর এখানে 0.7 হচ্ছে আলট্রা ওয়াইড, 1x এ মেইন সেন্সর, 2x এ মেইন সেন্সর এবং এটা আপনারা 8x পর্যন্ত নিতে পারবেন। তো এইখানে অপটিক্যালি 2x পর্যন্ত যায়, তারপরে ডিজিটালি জুম করতে থাকে। তো জুমের কোয়ালিটি আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। 5x এর পরে থেকে এটা আনইউজেবল, ওগুলো ইউজ করার মতো না, তারপরে ইউজ করা যায় যদি করতে চান। তবে 5x এর পর্যন্ত যে আউটপুটটা দিয়েছে সেগুলো ভালো লাগছে, আপনারা ইচ্ছা মতো আপ ডাউন করতে পারবেন। আর এইখানে স্পেশালি পোর্ট্রেট মোডে আপনারা পোর্ট্রেট এক্সট্রা অ্যাড করে নিতে হয়, বোকেটা সেট করে নিতে হয়, ডিফল্ট 5 এ থাকে, তো সেটা অন করে দিতে দিলেন তাহলে ভালো একটা আউটপুট পাবেন। পোর্ট্রেট ফটোতে এজ ডিরেকশনে কিছু কিছু জায়গায় একটা সমস্যা হয়েছে এবং বাদ বাকিগুলো ঠিক ছিল। এজ ডিরেকশন এবং সাবজেক্ট সেপারেশন ব্যাকগ্রাউন্ড থেকে ভালোই করতে পারছিল, তবে একটা সমস্যা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লোন করে ফেলে, এটা হচ্ছে ফ্রন্টের যে পোর্ট্রেটটা সেটার ক্ষেত্রে। এমনি ফ্রন্টের যে নর্মালি ক্যামেরার যে আউটপুট সেটা মোটামুটি ভালোই ছিল। আর এখানে ডেডিকেটেড নাইট মোড ব্যাকে এবং ফ্রন্টের দুই জায়গায় দেওয়া আছে, তবে ব্যাকেরটা আমার কাছে বেশি ইউজফুল মনে হয়েছে, মানে ইউজ করার মতো ফটো দিয়ে থাকে। তো পিকচার কোয়ালিটি ডে লাইট এবং নাইটে ব্যাকে মোটামুটি ভালোই ছিল। সামনের পিকচার কোয়ালিটি খুব একটা ভালো লাগে নাই, কারণ 8 মেগাপিক্সেল খুব একটা ভালো আউটপুট দেয় না। আর এখানে ক্যামেরা টেপ এনেবল করা আছে, আপনার জি ক্যামেরা সাপোর্টটা পেয়ে যাবেন। আমি জি ক্যাম ট্রাই করছি, জি ক্যামেরা খুব একটা মানে স্টেবল ভার্সন পাই নাই, যতটুকু পাইছি দেখাই দিলাম। ভিডিওর ক্ষেত্রে এখানে আপনারা 8K 30 FPS এর সর্বোচ্চ ভিডিও করতে পারবেন এবং এখানে 8K যে আউটপুটটা সেটা বেশ ভালো লাগছে। ওআইএস আছে এখানে পিছনে এবং সামনে জাইরোবেস ইআইএস দিয়ে দিছে, তো 8K এর আউটপুটটা ভালো লাগছে আমার কাছে, মোটামুটি ইউজ করার মতো। 8/7 যেটা ইউজ করার মতো ছিল না। আর এখানে 4K 60 FPS আপনারা শুট করতে পারবেন ভিডিও। সেক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফ্রেমিংটা অটো দিতে হবে, নইলে কিন্তু এই জিনিসটা কাজ করে না ঠিক মতো। তো অটোতে দিলে এটা 4K 60 FPS এর ভিডিও করতে পারে। তো ভিডিও আউটপুট আমার কাছে ভালোই লাগছে, 8K এবং 4K ভালো ছিল ব্যাকের যে আউটপুটটা। আমি রানিংও টেস্ট করে দেখছি, স্টেবিলাইজেশনও ভালো ছিল এবং ভালোভাবে কাজ করে। আর ফ্রন্টের যে ভিডিওটা 1080p 30 FPS এটার আউটপুট মোটামুটি খারাপ না, চলার মতো, তবে ভিডিও কোয়ালিটি বেশ ভালো। এখানে দেখলাম যে ফ্রন্টেও আপনারা জুম করার অপশন পেয়ে যাচ্ছেন, তো এই জিনিসটা ভালো লাগছে। ওভারঅল যদি চিন্তা করি ক্যামেরা হার্ডওয়্যার ওয়াইজ কিন্তু বেশ পাওয়ারফুল, কিন্তু সফটওয়্যার হতে ইস্যু আছে, সেটার জন্য আউটপুটটা একটু ডাল মনে হয়েছে আমার কাছে। তো আপনারা জি ক্যাম ইউজ করতে পারেন, এলএমসি ইউজ করতে পারেন। তো পোর্ট আমি স্টেবল অতটা পাই নাই, তারপর যদি পাই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক করতে পারেন। আচ্ছা, এখানে ব্যাটারি তারা দিচ্ছে 4570 mAh এর। আর এখানে চার্জিং সাপোর্ট ওয়েবসাইটে দেখা যাচ্ছে 15 ওয়াটের। আমি কোনো সময় দেখলাম 20 ওয়াট টানতেছে, কোনো সময় দেখলাম 22 ওয়াটেও টানতেছে চার্জ।
এবং এটা 18 থেকে 100% আমি চার্জ একসময় ট্রাই করছি, সেটা আমি দেখলাম প্রায় ঘন্টার উপরে নিতেছে। এটা পিডি চার্জার দিয়ে চার্জ হয়েছে, আপনারা চার্জার ভালো ইউজ করার চেষ্টা করবেন। আর পিডি চার্জার আমি বলে দেই, ইউগ্রিনের চার্জারগুলো ইউজ করার চেষ্টা করবেন, সেগুলো অরিজিনালি হয়ে থাকে এবং এগুলো বাইরে থেকে আসে, সেজন্য মানে কম্পারেটিভলি অন্যান্য যে চার্জারগুলো আছে, কপি যে চার্জারগুলো, সেগুলো থেকে ভালো আউটপুট দেয়। আর এটা ইউআইটা একটু মানে কমপ্লেক্স, আপনারা জানেন R7 R6 যারা ইউজ করতেছেন তারা জানেন এটা ভালো করে। এটা ইউআইটা একটু কমপ্লেক্স ইউআই, আর যেহেতু এটা ডোকোমো ভেরিয়েন্ট, জাপানের ভেরিয়েন্ট, সেক্ষেত্রে এটার সমস্যা হলো এটার মধ্যে ডোকোমো হোম দেওয়া আছে, তো সেটা বেশ ব্লোটার, অনেক মানে আনওয়ান্টেড অ্যাপ আসে, সেগুলো ডিলিট করা যায়। আমি মানে ডিলিট করছি, সবগুলি ক্লিন আছে এখন বর্তমানে, এবং আমি এক্সট্রা লঞ্চার ইউজ করতেছি, সেক্ষেত্রে পিক্সেলের মধ্যে একটা ফিল দিতেছে। তো ওভারঅল ইউআই ভালো ছিল। অ্যান্ড্রয়েড 14 পর্যন্ত এটা আসছে, তারপরে দেখলাম কোনো আপডেট আসেনি, মানে ট্রাই করলাম, আপডেটটা হইলো না। তো ইন্ডে রেজাল্ট হচ্ছে এটা অ্যান্ড্রয়েড 14 আছে, 15 আসবে নাকি শিওর না। আমি লাস্ট অ্যান্ড্রয়েড 14 পর্যন্ত দেখছি ম্যাক্সিমাম গুলা, এবং R7ও তাই দেখছি। ইউআই এখন মোটামুটি ইউজেবল, কিন্তু ব্লোটার আছে প্রচুর, এগুলো আপনাকে ধরে ধরে আনইনস্টল করতে হবে। কিছু কিছু আছে আনইনস্টল করা যায় না, সেগুলো ডিসেবল করে রাখতে হয়, তো আমি ডিসেবল করে রাখছি। তো আপাতত কোনো সমস্যা দেখতেছি না ইউআই নিয়ে। আর এখানে কানেক্টিভিটির ব্যাপারে বলি, এখানে ডুয়েল 4G সাপোর্ট আছে, 5G সাপোর্ট তো আছেই। এখানে আপনারা একটা সিম ইউজ করতে পারবেন ফিজিক্যালের পাশাপাশি। তো এখানে গুগল ডায়ালার ইউজ করা হয়েছে, রেকর্ডিং এর অপশন আপনারা এখানে পাবেন না। তবে কলে সমস্যা হচ্ছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকার পরও আপনারা যখন ক্রাউড এরিয়াতে কথা বলবেন, তখন কিন্তু আশেপাশের যে নয়েজ গুলো সেগুলো কিন্তু ক্যাপচার করে, এবং অপোজিট সাইডে যে আছে তার শুনতে সমস্যা হয়। আমি কালকে এটা চেক করে দেখলাম। তো R7 এর সমস্যাটা আছে, অনেকেই কমেন্টে জিনিসটা জানাইছে। আর এমনি কোনো ইস্যু পাই নাই, কল ড্রপ অথবা নেটওয়ার্ক জনিত স্পিড স্লো এটা পাই নাই। এখানে NFC, ব্লুটুথ 5.3 এবং ওয়াইফাই 6 তো আছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট আছে। তো আগের যে প্রবলেমটা ছিল যে ওয়াইফাই 6 অথবা ওয়াইফাই 5 ডুয়েল ব্যান্ডের যে সাপোর্টটা, সেটা অনেকের করতেছে না। তো এইখানে দেখলাম সেই ইস্যু নাই, এখানে ইজিলি ওয়াইফাই 5 পাইতেছে, কোন রকম ইস্যু হচ্ছে না এটা নিয়ে। আর নেট স্পিড ভালো ছিল, এটা নেট স্পিড আমি দেখলাম ভালোই এটা দিতেছে, তো অ্যাজ সাচ কোনো ইস্যু নাই। আর আপডেট এখন অ্যান্ড্রয়েড 15 কবে আসবে আমি মানে শিওর না। আমি যতটুকু শুনলাম যে এটা অ্যান্ড্রয়েড 13 লঞ্চ হয়েছিল, তো এটা অ্যান্ড্রয়েড 14 আছে, এখন নেক্সট ডে কবে আপডেট দেয়। আর এটা সিকিউরিটি প্যাচও কিন্তু তারা দিতেছে না, তো এটা মাথায় রেখে। তো এই ছিল মোটামুটি ভালো এবং খারাপ দিক। সামারি হচ্ছে এই সেটটা আপনারা 27,000 28,000 টাকা যদি কিনেন, তারাই কিনবেন যাদের ক্যামেরা এভারেজ দরকার, ব্যাটারি ব্যাকআপ ভালো দরকার এবং পারফরমেন্সটা মেইন প্রায়োরিটি, তারাই কিন্তু কিনতে পারেন। আর লুকটাও আমার কাছে বেশ ভালো লাগছে, কালারটাও বেশ সুন্দর, প্রায় S20 আল্ট্রার মতো লাগছে এটা। যাই হোক, ফান পার্ট মেন কথা হচ্ছে, যদি 27,000 টাকা 28,000 টাকা বাজারে নিতে চান কোনো পারফরমেন্স সেন্ট্রিক ফোন, গেমিং টেমিং করেন, আর পাবজি তো বাংলাদেশ অফিসিয়ালি করিয়ে দিল, তো এগুলো যদি চিন্তা করেন তাহলে নেওয়ার মতো সেট এটা। এবং ডেডিকেটেড হেডফোন জ্যাকও আছে, সেই ক্ষেত্রে গেমিং অনেক সুবিধা হবে। তো এই হচ্ছে মোটামুটি R8। আর যদি আপনারা R6 R7 এগুলোর ভিডিও দেখতে চান, এখানে দিয়ে দিলাম, দেখতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়।